আসসালামু আলাইকুম প্রিয় দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা যে কন্টেন্ট নিয়ে কথা বলবো সেটা ছিল যে আওয়ামী রাজনীতি নিষিদ্ধের যে বিষয়টা ছিল সেটা নিয়ে আমি দুদিন আগে আলোচনা করেছিলাম এবং সেই কন্টেন্টের শিরোনাম ছিল আওয়ামী রাজনীতি নিষিদ্ধ কি হতে পারে পরিণাম। এই কন্টেন্টের উপর বেশ অনেকগুলো কমেন্ট এসেছে এবং ম্যাক্সিমাম কমেন্টে আপনার এমন হয়েছে যে এই রাজনীতি নিষিদ্ধ করাটা কি বিএনপির জন্য ঠিক হলো কি না, এটা কি গণতন্ত্রের জন্য ঠিক হলো কি না। আবার কেউ কেউ বলেছেন নিষিদ্ধ করাই উচিত ছিল, কারণ আওয়ামী লীগের যে রাজনীতির পরিচয় আমরা পেয়েছি এই ধরনের দল উন্মুক্ত থাকাটা বরং বিপজ্জনক। এই সমস্ত বিষয় নিয়ে নানা ধরনের মন্তব্য এসেছে। কেউ কেউ আবার আমাকেও কিঞ্চিত গালাগালিয়ে করেছেন, তো সেটা সবসময় করেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই, হতেই পারে। আপনার যদি পছন্দ না হয়, খুব বেশি বিরক্ত হন, তার তো একটা প্রকাশ ঘটতেই পারে। যাই হোক, আমি সবগুলো নিয়ে আলোচনা যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি এমনভাবে নেওয়ার জন্য যাতে নাকি সব ধরনের মতামতই সেখানে কম বেশি থাকে। আমি প্রথম যে কমেন্টটা পড়তে যাচ্ছি সেটা লিখেছেন ভিক্টর ঘারোজা ট্রাভেল ওয়ার্ল্ড। তিনি লিখেছেন বিএনপি সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখেই সংসদে আইন বা বিল পাশ করলো, এতে করে অন্তর্বর্তীকালীন সরকারের এই নিষিদ্ধ করা দোষ বিএনপি সরকারের উপর এসে পড়ল। জনাব মাননীয় প্রধানমন্ত্রী এটা ভুল রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে। আওয়ামী লীগ একই রাজনৈতিক ভুল করেছিল, এতে করে অদূর ভবিষ্যতে বিএনপিও যে নিষিদ্ধের কবলে পড়বে না তা বলা যাবে না। বিএনপির উচিত ছিল এই দোষটা এড়িয়ে চলা। প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার বুদ্ধিতে এই কর্মটি করা হয়েছে। আপনি যেভাবে লিখেছেন ভাই, এতে মনে হচ্ছে আপনি অনেক ভেতরের খবর রাখেন। প্রধানমন্ত্রীর কোন উপদেষ্টার বুদ্ধিতে এই কাজটা করা হয়েছে সেটা যদি আপনি একটু ইঙ্গিত আমাদেরকে দিতেন তাহলে হয়তো আমরা সেটা মানুষের সঙ্গে শেয়ার করতে পারতাম। তবে আমি নিজে পার্সোনালি মনে করি যে উপদেশটা দিয়েছেন তার উপদেশ যেটা দিয়েছে সেই উপদেশ আমার কাছে পছন্দ হয়নি। আমার কাছে মনে হয়েছে এই ধরনের কাজ করাটা অগণতান্ত্রিক। সরকার কেন এই অগণতান্ত্রিক কাজের সঙ্গে নিজেকে জড়ালো, এটা আপনার মতো আসলে আমিও ঠিক বুঝতে পারছি না। এই মন্তব্যটা লিখেছেন আমানুল্লাহ। তিনি লিখেছেন আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। এই হুমকিকে বন্ধ করে দিয়েই ভালো করেছে। বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ গুম খুন বিচার বহির্ভূত হত্যা এবং ভোটাধিকার হরণ আর দেখতে চায় না। আপনার শেষ কথাটার সঙ্গে আমি একমত, আসলেই মানুষ এগুলো আর দেখতে চায় না। কিন্তু মিস্টার আনোয়ারুল্লাহ, আমার কথা হলো কি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলে এই সবগুলি যে একদম শেষ হয়ে যাবে এই গ্যারান্টি আপনি দিতে পারবেন? অথবা আরও একটা কথা বলি, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না তখন কি এগুলির কিছুই হয়নি? খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়নি? ভোটাধিকার হরণ হয়নি এই দেশে? সবই তো হয়েছে। কাজে এগুলোর জন্য আপনি যদি এককভাবে আওয়ামী লীগকে দায়ী করেন সেটাও আমার কাছে মনে হয় খুবই অতি সরলীকৃত অথবা কোনো নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শ দ্বারা প্রভাবিত বক্তব্য, এটা আমার মনে হয়। যা হোক, আপনার মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এরপরে মন্তব্যটা লিখেছেন আমির হুসাইন। তিনি লিখেছেন বাংলাদেশের মানুষ ম্যান্ডেট দিয়ে যে সকল সংসদ সদস্যদের সংসদে পাঠিয়েছি সেই সকল সংসদ সদস্যদের 100% সম্মতিক্রমে যে ঐতিহাসিক বিল পাশ হয়েছে সেই বিল নিয়ে আপনার মাথা ব্যথা প্রমাণ করে আপনি মাসুদ কামাল একজন ষড়যন্ত্রকারী, বুদ্ধি প্রতিবন্ধী, দেশদ্রোহী এবং উচ্চ ফলনশীল মুদি দোকানের বীজ। মিস্টার আমির হোসেন, আমি একই সঙ্গে এত কিছু যদি ষড়যন্ত্রকারী হয়ে যদি ধরা যাক, আপনি বলেছেন একবার ষড়যন্ত্রকারী, একবার বুদ্ধি প্রতিবন্ধী, একবার দেশদ্রোহী। আমি যদি বুদ্ধি প্রতিবন্ধী হই তো বুদ্ধি প্রতিবন্ধীর পক্ষে গিয়ে ষড়যন্ত্রকারী হওয়া সম্ভব? বলেন। যাই হোক, আপনি বলেছেন, কিন্তু বিষয়টা আমি আপনাকে বলি, 100% জনপ্রতিনিধি যে ম্যান্ডেটটা পাশ করেছে সেটা যদি ওটা নিয়ে যদি সমালোচনা করা যাবে না এমন কথা কিন্তু কেউ বলেনি। সবাই বলল, যেমন ধরুন আপনি এখন কি হয়েছে, 70% লোক তো হাঁ ভোট দিয়েছে, তারপর সেটা নিয়ে সমালোচনা হচ্ছে না।
হচ্ছে তো, সেটাকে তো এই ভোটকে তো অবৈধই বলে দিল এই গভর্নমেন্ট, তো এই সংসদ। তাহলে কি বলবেন? সবসময় শতাংশটা জরুরি না ভাই, অনেক সময় জরুরি, আমি অস্বীকার করি না, কিন্তু যে কোনো বিষয় নিয়ে সবাই মিলে রাজি হলো, তারপরে সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে। এই আলোচনা মানে কিন্তু বিরোধিতা না। আপনি যখন আলোচনা করবেন, সেই আলোচনাটা তাদের মধ্যেও দ্বিতীয় অথবা তৃতীয় আরেকটা চিন্তার জন্ম দিতে পারে। আলোচনা সবসময় ভালো, আলোচনা করলেই তাকে গালাগাল করতে হবে, তাকে উচ্চ ফলনশীল মুদি দোকানের বীজ বলতে হবে, এগুলোর উপরে কোনো লাভ নেই। কারণ এই যে আপনি কথাগুলি বললেন, কী লাভ হলো বলেন? এই কথাগুলি কে বললো? আমির হোসেন সাহেব বললো। তো আমির হোসেন সাহেব সম্পর্কে মানুষের ধারণাটা কী দাঁড়ালো? আবার দেখেন, আপনার মতামত কিন্তু আমি পড়লাম এই কারণে যে আপনি আমাকে যে সমস্ত অ্যাডজেক্টিভ দ্বারা ভূষিত করেছেন, সেগুলো যে যথাযথ নয়, এটা কিন্তু আমি পড়ার কারণেই আপনি বুঝতে পারলেন, লোকেও বুঝলো। এই যে আমার মনে হয় গালাগালিটা করা জরুরি না, আপনি সমালোচনা করতেই পারেন, আমার কোনো সমস্যা নেই। এমজি সাব্বির লিখেছেন, বিএনপি মিষ্টি কথা বলে আওয়ামী লীগের ভোট নিয়ে ক্ষমতায় এসে আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিল। আওয়ামী লীগের লোকেরা এত বোকা। মনিরুল ইসলাম লিখেছেন, আপনারা আওয়ামী লীগকে দোষারোপ করেন 17 বছর বিএনপির উপর অত্যাচার নির্যাতন করেছে। কেন করেছে এটা বলেন না 2001 থেকে 2006 সাল পর্যন্ত আওয়ামী লীগের উপর হত্যা নির্যাতন চালিয়েছিল। 2004 সালে 21শে আগস্ট শেখ হাসিনাকে গ্রেনেড হামলা করে হত্যা করতে চেয়েছিল এবং বহু আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা ও আহত করেছিল, কিন্তু কোনো বিচার পায়নি। হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে মিথ্যা মামলা করেছিল এবং অনেক বড় বড় নেতাকে হত্যা করেছিল। তাই বিগত 17 বছরে প্রতিশোধ নিয়েছিল, আবার হামলা মামলা ও নির্যাতন শুরু করেছে। এইভাবে চলতে থাকলে দেশে শান্তি আসবে না। আপনার শেষ কথাটার সঙ্গে আমি একমত যে এইভাবে চলতে থাকলে দেশে শান্তি আসবে না। কিন্তু আগে যে কথাগুলি বললেন যে আওয়ামী লীগের উপর বিএনপি কী কী অত্যাচার করেছিল, কী কী টর্চার করেছিল, কী কী ষড়যন্ত্র করেছিল, সেগুলো যদি সবও সত্যি হয়, অনেকগুলো নিয়ে বিতর্ক আছে, ধরে নিলাম সবই সত্য, তারপরেও কিন্তু প্রতিশোধের যে রাজনীতিটা, এটা করাটা কিন্তু আমরা সমর্থন করি না। আপনি মনে করতে পারবেন বেগম খালেদা জিয়া বিএনপির যিনি চেয়ারপারসন ছিলেন মৃত্যুর আগের দিন পর্যন্ত, তিনি কিন্তু বলেছিলেন তিনি প্রতিহিংসার কোনো রাজনীতি করবেন না। এই জিনিসটা মাথায় রাখবেন, কারণ একটা প্রতিশোধ এবং প্রতিহিংসা পরায়ণ আচরণ আরেকটা প্রতিশোধ এবং প্রতিহিংসা পরায়ণ আচরণকে ইনভাইট করে, আমন্ত্রণ করে। আজকে ওনারা যেটা করেছেন, যদি আপনি তার প্রতি প্রতিশোধ নেন, তাহলে আপনারা যখন থাকবেন না অথবা যখন অন্যরা ক্ষমতায় আসবে, তখন তারাও কিন্তু প্রতিশোধ দেবে। এই প্রতিশোধের রাজনীতি আলটিমেটলি দেশকে পিছিয়ে দেবে। এই কথাটাই আমি আসলে বলতে চেয়েছি। লীল মিয়া লিখেছেন, কামাল ভাই আপনাকে অনেক ভালোবাসি, তবে শান্ত দেশটাকে আওয়ামী লীগের দালালি করে অশান্তি করবেন না, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না। আপনাকে আমি একটা কথা বলি ভাই, 1 নম্বর কথা হলো, আমি আওয়ামী লীগের দালালি করিনি। আমি যে কথাটা বলেছি সে কথাটা দেখেন, আওয়ামী লীগের দালালি কী হয়েছে আমি একটা কথা বলি আপনাকে। দেখেন, নেপালের কথা ভাবেন, নেপালে যারা ক্ষমতায় ছিল, এই যে ওলি সাহেব যে ক্ষমতায় ছিলেন, আপনি যে ক্ষমতার থেকে সরে গেলেন, ওনাকে কিন্তু নেপাল সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারা কিন্তু নিষিদ্ধ করেনি, তাকে রাজনীতি করতে দিয়েছে, তাকে ভোট চাইতে জনগণের কাছে যেতে দিয়েছে। ওই ভদ্রলোক ভোটও করেছেন এবং হেরেছেন, এবং নির্মমভাবে হেরেছেন। ওনার জীবনে কোনোদিন এভাবে পরাজিত হননি। এই যে পরাজয়টা কে সিদ্ধান্ত দিল? জনগণ দিল। তো জনগণকে যদি আপনি সিদ্ধান্তটা দেওয়ার সুযোগ দেন, জনগণ কিন্তু ঠিকই সিদ্ধান্ত দিয়ে দেয়। কিন্তু আপনি যদি জনগণকে সেই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ না দিয়ে আপনি নিজেই সিদ্ধান্ত নেন, তখন সেটা কিন্তু বরঞ্চ ওই দলের প্রতি সাধারণ মানুষের সিম্প্যাথিটাই বাড়িয়ে দেয়। আমি তো মনে করি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ডক্টর ইউনূস আওয়ামী লীগের এক দফা উপকার করেছে, এবং এখন বিএনপি এই কাজটা আবার আইন করে আরেক দফা আওয়ামী লীগের উপকার করেছে। কাজে আওয়ামী লীগের যদি কেউ দালালি করে থাকে, তাহলে ওনারা করেছেন, আমি করছি না। আমি বরং বলেছি সেটা হলো, এই দায়িত্বটা আপনারা জনগণের হাতে ছেড়ে দেন। জনগণ সিদ্ধান্ত নেবে কি করা উচিত, কি করা উচিত না, এবং সেটা করলেই হতো প্রকৃত আওয়ামী লীগের জন্য প্রকৃত শাস্তিটা জনগণ দিতে পারত। কিন্তু যখন জনগণের কাজটা আপনি করে ফেললেন, তখন কিন্তু জনগণ আপনার উপর হ্যাপি হলো না, বরং ওই নির্যাতিত দলের প্রতি তাদের মধ্যে এক ধরনের সহানুভূতি জন্ম নিল। রিমন জাহিদ লিখেছেন, এত আওয়ামী করিয়েন না,
আপনি যে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা বলছেন, তো আওয়ামী লীগের সাথে কি আপনি কথা বলেছেন যে আওয়ামী লীগ কি আসলে রাজনীতি করতে চায় নাকি? কারণ আওয়ামী লীগ রাজনীতি করতে চায় না, তারা হাসিনার অধীনে ডাইরেক্ট ক্ষমতায় এসে সবাইকে শাস্তি দিতে চায়। এ পর্যন্ত তাদের কথায় খারাপ ছাড়া ভালো কিছু নাই। দেখেন মিস্টার রিমন জাহিদ, আপনাকে একটা কথা বলি, আপনার কথা ঠিক। আমি আওয়ামী লীগের সঙ্গে কথা বলে কিন্তু এই কথাগুলো বলছি না। আমি তো আওয়ামী লীগের রাজনীতি করি না, এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করা আমার লক্ষ্য না। আমার যেটা লক্ষ্য সেটা হলো দেশটা একটা গণতান্ত্রিক ধারায় চলুক। আমার লক্ষ্য, যদি কোনো রাজনৈতিক দলকে শাস্তি দিতে হয়, সেই শাস্তি দেওয়ার দায়িত্বটা আপনারা জনগণের উপর ছেড়ে দেন। জনগণ শাস্তি দেবে, আপনিও না, আমিও না, বিএনপিও না, জামাতও না, এনসিপিও না, অন্য কোনো দল। একটা দল আরেকটা দলকে শাস্তির আওতায় আনতে পারে না। শাস্তি দেওয়ার দায়িত্বটা জনগণের। যখন সেই কাজটা আপনি না করেন, তখনই এই অগণতান্ত্রিক সেটা আচরণ হয়ে যায়। অনিক সরকার লিখেছেন, তারেক রহমান শুরুটা ভালো করেছিল, সকলে আশা করেছিল তারেক রহমান উদারপন্থী নতুন ধারা রাজনীতি করবে, কিন্তু তিনি সেই 2006-এর প্রতিহিংসা 20 বছরের পুরাতন ধারা নিয়ে আসছে। এটি পতনের লক্ষণ। এখন সকলে প্রতিবাদী গর্জে উঠতে 17 বছর সময় লাগবে না। এমন পরিস্থিতি দাঁড়াতে পারে, বিএনপিকে নামাতে আওয়ামী লীগের যাওয়া লাগবে না, জনগণ তাদের কাজ করে দেবে, যেমনটা 5 তারিখের আগে হয়েছিল। আওয়ামী লীগের 90% সাধারণ ভোটার বিএনপিকে ভোট দিয়েছে, কিন্তু তারা তাদেরকে বহিষ্কার করলো, যা কিনা ভবিষ্যতে তাদের উপর চেপে যাবে। সময় থাকতে অতীত থেকে শিক্ষা নিয়ে সিদ্ধান্ত নিন। শারমিন সুলতানা লিখেছেন, নিষিদ্ধ না করে যারা অপরাধী তাদের শাস্তির আওতায় আনা দরকার ছিল, আর যারা অপরাধী না তাদের রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত ছিল। শারমিন সুলতানা, আপনার সঙ্গে আমি একেবারেই একমত। আমি কিন্তু এই কথাটাই সবসময় বলছি, যারা অপরাধ করেছে তাদেরকে আপনি শাস্তির আওতায় আনেন, কিন্তু পুরো দলটাকে যখন আপনি ঢালাওভাবে এরকম নিষিদ্ধ করে দেন, তখন সেটা আলটিমেটলি কোনো শুভ ফল বয়ে আনবে বলে আমি মনে করি না। আবুল কালাম লিখেছেন, আওয়ামী লীগের ভোটে নির্বাচিত হয়ে আওয়ামীকেই নিষিদ্ধ করলো,